দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। বৈশ্বিক মহামারীতে আমাদের আজকের আলোচনা মূলত করোনা কেন্দ্রিক থাকবে এবং করোনা যে বৈশ্বিক মহামারী চলছে, বাংলাদেশও গাইডলাইন প্রণীত হয়েছে কিভাবে রোগীদের চিকিৎসা দেওয়া হবে, চিকিৎসকদের জন্য একটি গাইডলাইন দেওয়া হচ্ছে। এই গাইডলাইনেরই আপনারা জানেন যে আমাদের দেশের বাইরেও আমাদের বেশ কিছু মেধাবী তরুণরা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন। সেই মেধাবী তরুণরা সহ বাংলাদেশের চিকিৎসকরা, বিশেষজ্ঞরা সহ একটি গাইডলাইন দিয়েছেন, যে গাইডলাইনটি পশ্চিমা যে দেশগুলি যেভাবে করোনাকে নিয়ন্ত্রণ করছে, যেভাবে করোনা মোকাবেলা করছে, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের বাংলাদেশের কোন গাইডলাইন প্রণয়ন করা উচিত, কোন গাইডলাইনটি অনুসরণ করা উচিত, এরকম একটি গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনটি নিয়ে আমরা মূলত আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যেমন অতিথি থাকবেন, তেমন স্টুডিওর বাইরে থেকেও, দেশের বাইরে থেকেও যারা এই গাইডলাইনটি প্রণয়ন করেছেন তারাও যুক্ত থাকবেন। শুরুতেই স্টুডিওতে যে অতিথি আছেন তাদের সাথে পরিচয় করে দিই। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ, এবং স্টুডিওর বাইরে যারা আছেন এবং দেশের বাইরে মূলত ডক্টর শাকিল ফরিদ আছেন। ডক্টর শাকিল ফরিদ যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন। এছাড়া আমাদের সাথে থাকবেন যুক্তরাজ্য থেকেই ইন্টারন্যাশনাল অ্যান্ড জেরিয়াট্রিক মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডক্টর জাহিদ ইকরাম, এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন সংযুক্ত থাকবেন ডক্টর তাসবিরুল ইসলাম। উনি বক্ষবিধি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হাসপাতালের এই মেডিসিন বিভাগে উনি বিশেষজ্ঞ হিসেবে আছেন, উনি মেডিকেল ডিরেক্টর পদে আছেন। তো সবার সাথে আমরা আলোচনা করব। আমরা আলোচনাটা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর লিয়াকত আলীর সাথে। গাইডলাইন একটি দিয়েছেন এই বিশেষজ্ঞরা, আমাদের মেধাবী তরুণরা। এই গাইডলাইনটি আমরা আলোচনা করব, কিন্তু বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আলোচনা করি যে বাংলাদেশে যে গাইডলাইনটি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন হাসপাতালে কিংবা চিকিৎসায়, এই গাইডলাইনটি কতটুকু সীমাবদ্ধতা কিংবা এর সফলতা কতটুকু দেখা যাচ্ছে এ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমত আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এই গ্রুপের প্রতি, ডক্টর শাকিল এবং তার টিম, যে তারা এই যে এই অসময়ে এবং দুঃসময়ে এতগুলো বিশেষজ্ঞকে যারা ছড়িয়ে আছেন ইউকে এবং ইউএসএতে এবং বাংলাদেশের কাউকে কাউকে সঙ্গে নিয়ে এই যে একটি চমৎকার, আমি বলবো এটি গাইডলাইনের চেয়ে তো একটি ডিটেল গাইডলাইন, যেটা সংক্ষিপ্ত গাইডলাইনকে অনেক সময় যখন বাস্তবায়ন করবে তখন সহায়তা করবে, সেই ধরনের একটি গাইডলাইন তারা প্রণয়ন করেছেন এবং জাতির বাস্তবতা, আমাদের বাংলাদেশের বাস্তবতাকে খেয়াল রেখে করেছেন এবং সেই সঙ্গে একদিকে দৈহিক থেকে মানসিক, টার্সিয়ারি কেয়ার থেকে শুরু করে প্রাইমারি কেয়ার, সব বিষয়টিকে মনে রেখে করেছেন। তো আমি মনে করি যে এই গাইডলাইনটির সহায়তা নেওয়া আমাদের খুবই দরকার। এরপরে আপনার যে মূল প্রশ্ন, আসলে বাংলাদেশেও নানান সাব কমিটি হয়, ক্লিনিক্যাল কেয়ার গাইডলাইনের জন্য একটি কমিটি রয়েছে এবং সেই সাব কমিটি মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে অনুসরণ করেই একটি গাইডলাইন বাংলাদেশে করেছিল। তো সেই গাইডলাইনটিও যে খুব আমাদের যেহেতু আন্তর্জাতিক কিছু গাইডলাইন ফলো করে অনুসরণ করেই করা হয়েছিল, সেটি একটি গ্রহণযোগ্য গাইডলাইন ছিল। কিন্তু আমার কাছে যেটা তার সীমাবদ্ধতা, সেটি হচ্ছে এটি খুব দ্রুত আপডেটেড হয় না। অর্থাৎ যেমন ধরুন আমরা যদি হাইড্রক্সিক্লোরোকুইনের কথাই বলি, যে সিডিসি হয়তো এপ্রিলের শুরুতেই সে সম্পর্কে নেগেটিভ মূল্যায়ন দিয়ে দিয়েছে, এফডিএ হয়তো মাঝে মাঝে বা তৃতীয় সপ্তাহে বলে দিয়েছে যে স্টাডির রেজাল্টের ফলাফলের ভিত্তিতে যে গ্রহণযোগ্য নয়, অথচ আমাদের হয়তো এখন পর্যন্ত মাঠে ময়দানে সেই গাইডলাইনের নির্দেশ অনুসারে, কিংবা এর সঙ্গে আমাদের সোসাইটি অফ মেডিসিনের একটি গাইডলাইন গিয়েছে, সেগুলো অনুসরণ করে এখন পর্যন্ত কিন্তু হয়তো হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিনের যে র্যান্ডম ব্যবহার, সেটি হয়তো ঠিকমতো নেই। তো গাইডলাইন বিষয়টি হচ্ছে সবসময় একটা আপডেটেড থাকার বিষয়। আমাদের বিদেশি আমাদের এই বন্ধুদের এবং ভাইদের যে ভাই বোনদের যে গাইডলাইন, সেই গাইডলাইন, বিশেষজ্ঞদের গাইডলাইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপডেটেড। হ্যাঁ, যেহেতু মেয়ের 2 তারিখ পর্যন্ত যা ডেভেলপমেন্ট, সেটাকে আত্মস্থ করা হয়েছে। তা আমাদের সবচেয়ে বড় দরকার হচ্ছে এমন একটি সময়ে যেখানে প্রত্যেক দিন বৈজ্ঞানিক তথ্য পাল্টাচ্ছে, প্রত্যেক সপ্তাহে পাল্টাচ্ছে, দিনে দিনে না হলেও সপ্তাহে অন্তত গাইডলাইন আপডেট করার একটা মেকানিজম। এই গাইডলাইনটি নিয়ে ডক্টর শাকিল ফরিদ, যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি হাসপাতালের কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, তার কাছে জানতে চাই আপনাদের এই যে গাইডলাইনটি মোটা দাগে কি কি আছে এটি আসলে জানতে চাই, এবং কেনই বা আপনাদের মনে হলো যে এই গাইডলাইনটি প্রণয়ন করা দরকার? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সব লিয়াকত ভাইকে কাইন্ড কমেন্টস এর জন্য।
এবং অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের অথর অ্যান্ড আদার এডিটরদেরকে। বাংলাদেশেরও দুজন এডিটর আছেন, প্রফেসর আজিজুল কাহাস স্যার এবং প্রফেসর তাহুদুল আলম স্যার। ওনারা আমাদেরকে অনেক হেল্প করেছে এই গাইডলাইনে। সো প্রথম এই গাইডলাইনের কাজটা আমি যখন শুরু করি প্রায় 10 দিন আগে, তখন যেটা হয়েছিল, খুব খারাপ একটা টাইম যাচ্ছিল। মিডফোর্ডে আপনার প্রায় 50-60 জন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী করোনাতে আক্রান্ত হলো। আমাদের এখানে একজন ইউরোলজিস্ট মারা গেলেন, বাঙালি ইউরোলজিস্ট। বাংলাদেশে মঈন ভাই মারা গেলেন ঢাকা মেডিকেলের। মানে খুব একটা খারাপ টাইম ছিল। তখন আমরা প্রথমে চিন্তা করলাম যে একটা যদি এরকম কনসাইজ হ্যান্ডবুক তৈরি করা যায়, তাহলে এটা সবার জন্য হেল্প করবে। কারণ আমি বাংলাদেশের গাইডলাইনটাও দেখেছি। এখানে দুজনের কথা না বললেই নয়। একটা হচ্ছে ডক্টর সব্যসাচী রয়, খুব জুনিয়র একজন ডাক্তার, এবং প্রফেসর ডক্টর কায়সার নসরুল্লাহ খান, ইউনাইটেড হসপিটালের। ওনারা আমাদেরকে বললেন যে তোমরা একটা গাইডলাইন আমাদেরকে পাঠালে আমাদের জন্য খুব ইউজফুল হয়, সবার জন্য একটা কম্প্রিহেন্সিভ গাইডলাইন যেটা সবসময় আপডেটেড হবে এবং সব এক জায়গায় থাকবে। এনিওয়ে, আমরা এটার কাজ শুরু করলাম অথরদেরকে নিয়ে, এবং খুব তাড়াতাড়ি তাজবির ভাই এবং জাহিদ ইকরাম ভাই ওনারা ইনভলভ হন এই প্রজেক্টটাতে। তাজবির ভাই অ্যাকচুয়ালি আমেরিকাতে খুব ইম্পর্টেন্ট কয়েকজন লোকের সাথে যোগাযোগ করলেন যারা আমাদের এই গাইডলাইনে হেল্প করতে পারলো। এবং সবসময় আমাদের একটা কমিউনিকেশন ছিল বাংলাদেশের যে দুজন এডিটর, খুবই সম্মানিত প্রফেসর আজিজুল কাহার, প্রফেসর তহিদুল আলমের সাথে, এবং ন্যাশনাল টাস্ক ফোর্সের আরো কয়েকজনের সাথে আমরা কনস্ট্যান্ট ফিডব্যাক নিচ্ছিলাম যে কোন কোন জায়গাগুলোতে ডেফিসিয়েন্সি আছে, কোন কোন জায়গাগুলো আমরা ইনক্লুড করা দরকার, কোনগুলো হেল্প করবে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি অথর লিস্ট দেখেন, প্রায় 40 জন ওখানে, এবং এদের প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে কাজ করা কোনো না কোনো সময়। তাজবির ভাই ঢাকা মেডিকেলে ট্রেনিং করেছে, তারপরে জাহিদ ইকরাম ভাই বোঝা যাচ্ছে যে বার্ডেমে সবারই অনেক আসলে ছিলেন। বাংলাদেশ পরিপ্রেক্ষিতটা বেশ ভালো জানা আছে। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে মোটা দাগে কি কি আছে আপনাদের গাইডলাইনে, এটি যদি একটু সংক্ষেপে বলতেন। এই কন্টেন্টের মধ্যে ফার্স্টে আছে কিছু কি রিকমেন্ডেশন। এই এটা recommendationগুলো হচ্ছে যে যেমন? একটা মেসেজ, ইম্পর্টেন্ট কি কি জিনিস হওয়া উচিত একটা জায়গায় করোনা ম্যানেজ করার জন্য একটা দেশে। এরপর সামারাইজ করা আছে করোনা ট্রিটমেন্টটা, যে ট্রিটমেন্টটা আইসিইউর বাইরে কি ট্রিটমেন্ট করা যায়, আইসিইউর মধ্যে কি ট্রিটমেন্ট করা যায়। তারপর কতগুলো চ্যাপ্টার ডেডিকেটেড আছে কিভাবে ইনফেকশনটা ছড়ায়, কিভাবে এটা প্রিভেন্ট করা যায়, কিভাবে স্বাস্থ্যকর্মীদের মধ্যে এটা প্রিভেন্ট করা যায়। এরপরে আছে আমাদের স্পেসিফিক চ্যাপ্টার, ধরেন হার্ট ডিজিজ অ্যান্ড করোনা, কিডনি ডিজিজ অ্যান্ড করোনা। সো প্রত্যেকটা স্পেশালিটিতে আমরা করোনার জন্য সাপেক্ষে কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে এই সিচুয়েশনে, সেটা আমরা টাচ করার চেষ্টা করেছি। যেমন সার্জারিতে কি ধরনের আপনার পিপিই নেবেন, কি ধরনের পেশেন্ট ম্যানেজমেন্ট করবেন, এগুলি সব ওখানে ইন্ডিকেশন দেওয়া আছে। আর ফাইনালি আমাদের একটা চ্যাপ্টার আছে যেটা ফিউচার ডিরেকশনস। লিয়াকত ভাই যেটা বলেছেন, এটা একটা ইভলভিং প্রসেস। কিছু ড্রাগস আমরা শুনি হঠাৎ করে খুব কাজে আসে, আবার কিছুদিন পর বলা হয় যে অন্য স্টাডিতে না, এটা কাজে আসছে না। তো আমরা এখন পর্যন্ত যা জানি, বেসড অন দ্যাট নলেজ আমরা চেষ্টা করেছি ড্রাগস গুলো সম্পর্কে হাইলাইট করতে এবং ভ্যাকসিন সম্পর্কে একটু হাইলাইট করতে, যাতে ভবিষ্যতে এটা আমাদের হেল্প করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্রেংথ যেটা এই গাইডলাইনে আপনারা আগেই বলেছেন, এটা সবসময় অনলাইন আপডেটেড হবে। ফার্স্ট আপডেট বের হয়েছে 1st of May তে। আমরা আশা করছি উইদিন আ উইক অর লেস দেন আ উইক আমরা আরেকটা আপডেট বের করবো, কারণ নতুন নতুন জিনিস আমাদের অ্যাড হচ্ছে এবং আমরা ফিডব্যাক পাচ্ছি বাংলাদেশে কনস্ট্যান্টলি যে কোন কোন জিনিসগুলো ডেফিসিয়েন্সি আছে, কোন কোন জিনিসগুলো বাংলাদেশের আদলে আমাদের একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এক্ষেত্রে একটু ডাক্তার জাহিদ ইকরামের কাছে একটু শুনে আসতে চাই। ডক্টর জাহিদ ইকরাম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? আমি শুনতে পাচ্ছি। জি, আমি গাইডলাইনটি মোটামুটি দেখেছি। আপনাদের গাইডলাইনটির নাম দেওয়া হচ্ছে ফাইটিং কোভিড-19 অন দ্য ফ্রন্ট লাইন। এখানে একটি বিষয় রেকমেন্ডেশনের অংশে বলা হচ্ছে যে করোনা টেস্টে আরটিপিসিআর পদ্ধতি যে টেস্টটি করা হচ্ছে, এই টেস্টে তো প্রচুর ফলস নেগেটিভের একটি চান্সেস থেকে যায়, এবং এটি কিভাবে আসলে ফলস নেগেটিভটা ঠেকানো যায় এই বিষয়ে আপনাদের পরামর্শ আছে, এটি একটু ব্যাখ্যা করে বলবেন। ফলস নেগেটিভ সব টেস্টেই থাকে, এটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। টেস্ট আসলে ভালো টেস্ট, কিন্তু স্যাম্পল কালেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। স্যাম্পল কালেকশনটা ঠিক মতো করতে হবে, নাকের থেকে এবং মুখের মধ্যে, মাঝে মাঝে স্পিউটাম যেটা কাশ, এটার উপরে এই স্যাম্পল কালেকশন ঠিক মতো করা হয় তাহলে ফলস নেগেটিভ অনেক কমে যায়। এবং তাছাড়া এই মাঝে মাঝে যে দেখা যায় যে অসুখ হওয়ার পরে বেশি আগে টেস্ট করলে পরে অনেক সময় নেগেটিভ আসে, তো সেই জন্য অনেক সময় দ্বিতীয়বার টেস্ট করতে হয়। দরকার পড়লে যদি ক্লিনিক্যাল সাসপেকশন যদি বেশি হয় যে এটা কোভিড, তাহলে তৃতীয়বারও করা যায়। তো ফলস নেগেটিভ এইভাবে যদি করা হয় তাহলে ফলস নেগেটিভ অনেক কমে যায়।
যুক্তরাজ্যে কি False এরকম positive ফলস test- নেগেটিভ কি আসছে, মানে যুক্তরাজ্যের অভিজ্ঞতা কি, আপনি যেহেতু যুক্তরাজ্যে থাকেন এবং যুক্তরাজ্যে প্র্যাকটিস করছেন, যুক্তরাজ্যের অভিজ্ঞতাটা কি বলে আসলে? যে আমাদের এখানেও ফলস নেগেটিভ অনেক বেশি, এক এক ইনস্টিটিউশন এক এক রকম। ফলস নেগেটিভের রেট বলা খুব কঠিন, অনেকে বলে যে 30%, কেউ বলে আরো বেশি। কিন্তু ফলস নেগেটিভ সব জায়গায় থাকবে। এটা যদি মাল্টিপল টেস্ট করা হয় এবং ঠিক মতো স্যাম্পল কালেকশন করা হয় তাহলে এটা অনেক কমে যায়। আচ্ছা, আর এক্ষেত্রে এরপরে আসলে ডক্টর তাসবিহুল ইসলামের কাছে জানতে চাই, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে এই রেকমেন্ডেশনের একটি অংশে বলা হচ্ছে যে অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার একটি রেকমেন্ডেশন করা হয়েছে। এটি বাংলাদেশে জানেন যে বাংলাদেশে মাত্র 3টি হসপিটালেই মানে করোনা চিকিৎসা দেওয়া হচ্ছে এবং 3টি হসপিটালেই সেন্ট্রালাইজ অক্সিজেন ডিস্ট্রিবিউশন লাইন আছে, বাকিগুলোতে কিন্তু নেই। সেক্ষেত্রে বাংলাদেশ কিভাবে এইটি সুনিশ্চিত করতে পারে? ডক্টর তাসবিহুল ইসলাম। ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। কোভিড-19 ইউনিক ফিচার্স হচ্ছে তাদের শ্বাসকষ্ট হয় এবং সেক্ষেত্রে অনেকের অক্সিজেন মাত্রা কমে যায়। তো অনেকের ক্ষেত্রে আবার হয় শ্বাসকষ্ট হচ্ছে না, আর হচ্ছে মাথা ব্যথা হচ্ছে, শ্বাসকষ্টের কথা বলে না, কিন্তু পরে দেখা যায় অক্সিজেন মাপলে তাদের অক্সিজেন রক্তে অনেক কম। সেটাই হচ্ছে ডেঞ্জারাস। পেশেন্ট কমপ্লেন করছে না শ্বাসকষ্টের, অক্সিজেন মাত্রা কিন্তু অনেক কম, তারা কিন্তু হঠাৎ করে মারা যায়। তো আমার অবজারভেশন এখানে দুইটা জিনিস। আপনি যে বললেন মাত্র 3টা হসপিটাল কোভিড, এখানে হচ্ছে 3টা হসপিটাল, প্রত্যেকটা হসপিটালকে কোভিড এবং নন কোভিড করা উচিত, যাতে পেশেন্ট রাস্তায় না ঘুরতে হয়, কোন হসপিটাল যেন পেশেন্টকে ইউজ না করে। 3 নম্বর হচ্ছে আপনার চিকিৎসা যেন পায় এবং পেশেন্ট কোনোদিনও তাদের সত্য গোপন অ্যাকশন নেবে না। এখন যখন ভর্তি হবে তাদের তখন অক্সিজেন মেপে যদি দেখে যে কমই অক্সিজেনটা লাগবে, এখন এদের আমাদের যেহেতু আইসিইউ নাম্বার বা ভেন্টিলেশন খুবই কম, খুবই সীমিত, তা আমাদের অক্সিজেনের উপর খুব জোর দিতে হবে। সেক্ষেত্রে আমাদের প্লেন্টি অফ অক্সিজেন সাপ্লাই থাকতে হবে, শুধু বড় হাসপাতাল না, প্রত্যেকটা হাসপাতালে জেলা আলে। এবং আমাদের একটা পালস অক্সিজেন মেশিন আছে, যে মেশিনকে অক্সিজেন একটা মেশিন আঙ্গুলি দিয়ে বোঝা যায়, পোর্টেবল ছোট্ট মেশিন, কোনো তার বা কিছু লাগে না, এবং সেটা থাকতে হবে নিরবিচ্ছিন্ন। 3 নম্বর হচ্ছে যেটা বললাম আপনাদের, যে পেশেন্ট যাদের অক্সিজেন কম থাকে বা যাদের শ্বাসকষ্ট হয় তাদের বলি আপনারা পেটের উপর ঘুমাবেন, পিঠের উপর ঘুমাবেন না, পেটের উপর না ঘুমাতে পারলে সাইডে ঘুমাবেন, তাহলে অক্সিজেন মাত্রা বাড়ে এবং হচ্ছে আপনার শ্বাসকষ্টটা। মোট কথাটা হচ্ছে বলবো কনক্লুশনে, অক্সিজেন সাপ্লাই আপনার এনশিওর হবে প্রত্যেকটা হসপিটালে অক্সিমিটার জিনিস। বুঝতে পেরেছি। আপনারা তিনজনই আমাদের সাথে থাকুন, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আবারও আপনাদের সাথে কথা হবে। দর্শক, আমরা বিরতি থেকে ফিরে এসে এই আলোচনাকে আরও এগিয়ে নেব। দর্শক, বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আজকে আমাদের বিদেশে যারা আছেন সেই তরুণদের একটি গাইডলাইন নিয়ে কথা বলছি। অধ্যাপক লিয়াকত আলী, আমরা গাইডলাইনটির কিছু দিক সম্পর্কে আলোচনা করলাম। এই পর্যন্ত আলোচনায় কি মনে হলো যে এই গাইডলাইনটি বাংলাদেশে অনুসরণ করা সম্ভব, কিংবা কম্পেয়ার যদি করি আমরা কতটুকু আসলে এগিয়ে আছি কিংবা পিছিয়ে আছি? গাইডলাইনটি আমি যতদূর দেখেছি তার প্রায় বেশিরভাগই বাংলাদেশে বাস্তবায়ন করা সম্ভব। এর মধ্যে এই সংক্ষিপ্ত পরিসরে সব তো আলোচনা করা যাবে না, তবে একটি বিষয় যেটা ডক্টর তাসবিরুল বললেন সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের আসলে মূলধারার হাসপাতালগুলোকেই এই কোভিড নন কোভিড জোনে বিভক্ত করে যে প্রক্রিয়াটি, যে সাজেশনটি সেখানে রয়েছে, এটি কিন্তু বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আগেও আপনার সঙ্গে আলোচনায় এই কথাটি বারবার বলেছি যে নতুন হাসপাতাল যদি তৈরিও হয়, সমস্ত যদি তার সুযোগ সুবিধা, অবকাঠামো এবং যন্ত্রপাতি দেওয়া হয়, টিম ওয়ার্ক অত সহজে তৈরি হয় না। এবং সেই জন্য নতুন হাসপাতাল করলেই যে উন্নত মানের একটি আলাদা হাসপাতাল হয়ে যাবে তা নয়। সেই জন্য আমাদের যে মূলধারার হাসপাতালগুলোতে এই চিকিৎসা না দিলে, আজকে আমরা অনবরত যেসব গণমাধ্যমে দেখছি যে সাধারণ রোগীরাও যেভাবে চিকিৎসা বঞ্চিত হচ্ছে, আমাদেরকে এই কোভিড নিয়ে বাঁচতে হবে, দীর্ঘ সময় বাঁচতে হবে। সুতরাং আমাদেরকে এই মূলধারার হাসপাতালগুলোকে তারা যেভাবে এই যে গ্রিন, অ্যাম্বার এবং রেড জোনে বিভক্ত করে যেভাবে চালু করেছেন, আমাদের সেই বিভক্তিটা করে আমাদেরকে কিন্তু সেই জায়গাতে পৌঁছতে হবে। ঢাকা মেডিকেল কলেজে যা করা হয়েছে সেটা কিন্তু এইভাবে নয়, এটিও আরেকটি হাসপাতাল তৈরি হয়েছে, ঢাকা মেডিকেল হাসপাতাল 2।
সেখানে কোভিড হাসপাতাল ডিক্লেয়ার করা হচ্ছে। এই যে বিভাজনটি, বরং নতুন যে সব, যেমন বসুন্ধরার মতো হাসপাতাল, এগুলোকে যেটা করতে হবে সেটা হলো আইসোলেশন জোনের মতো, যেখানে সেটা ঠিক হাসপাতাল না, এটা হলো আইসোলেশন সেন্টার। এবং এইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে যে ডাক্তারদের বা হেলথ কেয়ার প্রোভাইডারদের ডিউটি যে প্যাটার্নটা আমরা যেভাবে এখন করছি, 7 দিন 7 দিন 7 দিন ইত্যাদি, তার বদলে তাদের যে সাজেশনটা রয়েছে যে কিভাবে একটি যতক্ষণ না সিমটম ডেভেলপ করছে, যতক্ষণ না পজিটিভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ডিউটি রোস্টারের একটা মেকানিজম তারা যেটা সাজেস্ট করেছে, এটা খুবই ফিজিবল। কিন্তু আমাদেরকে সেজন্য টেস্টের প্রক্রিয়া এবং তাদের যে প্রতিরক্ষা সুরক্ষা, ডাক্তারদের বা হেলথ কেয়ার প্রোভাইডারদের সুরক্ষা, সেগুলোকে নিশ্চিত করে আমাদেরকে ওই প্রক্রিয়ায় যেতে হবে। এবং এই সাজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর জাহিদ ইকরাম যেটা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের যে স্যাম্পল কালেকশন থেকে যে ভ্রান্তিটা, সেই ভ্রান্তিটা দূর করার জন্য স্ট্যান্ডার্ডাইজ করা এবং সেটা ট্রান্সপোর্টটাকে স্ট্যান্ডার্ডাইজ করা, ল্যাবরেটরিতে আসার পরে সেটার পরীক্ষা স্ট্যান্ডার্ডাইজ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেটি আরটিপিসিআর নিজেও কিন্তু, আমরা যদিও ক্লিনিক্যালি গোল্ড স্ট্যান্ডার্ড বলি, টেস্টের ল্যাবরেটরির দিক থেকে সেটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড না। তাকে কিন্তু আসলে তারও মান নির্ণয় করতে হয় সিকোয়েন্সিংয়ের মাধ্যমে। সিকোয়েন্সিংয়ের সঙ্গে সিকোয়েন্সিং হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এখন আমরা যেসব কিটগুলো নেই, প্রথমতই সেই কিটগুলো টেস্ট করার ব্যাপার থাকে। কিটেরও কিন্তু কোয়ালিটি রয়েছে। কিটের কোয়ালিটি যত ভালো হবে, ফলস নেগেটিভ, কারণ যখন কিটটাকে স্ট্যান্ডার্ড যারা কোম্পানির কিট তৈরি করে, তারা কিন্তু মোর দ্যান 95% সেন্সিটিভিটি স্পেসিফিটি, ভুলের চান্স 5%ও থাকে না। কিন্তু এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে ভুলগুলো বাড়ে এবং নানানভাবে ডোনেশন হিসেবে, সহায়তা হিসেবে অনেক রকম কিট আসছে। এই জন্য এখন খুব একটা ভালো উদ্যোগ হয়েছে যে আইডিসিআর মান নির্ণয় করবে, স্ট্যান্ডার্ড নির্ণয় করবে সমস্ত ল্যাবরেটরির। সেটি অত্যন্ত ভালো পদক্ষেপ হয়েছে। আর ডিজি ড্রাগসকে আমরা অনুরোধ করেছি ইতিমধ্যে যে কোনো কিট, সেটা যদি ক্ষয়রাতিও আসে, অনুদানেও আসে, সেটিকে একটি নিয়ন্ত্রণ এবং তাদের কাগজপত্র, তাদের কোয়ালিটি সব টেস্ট না করে সেগুলোকে যেন এখানে ব্যবহারের অনুমতি না দেওয়া হয়। সরকারিভাবে এলেও, সরকারি বেসরকারি বিপন্ন, কোয়ালিটি ইনশিওর। ডক্টর শাকিল ফরিদ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা যে গাইডলাইনে বলেছেন যে হাসপাতালগুলিকে গ্রিন, রেড এবং অ্যাম্বার জোনে ভাগ করা, এই বিষয়টি কিরকম একটু ব্যাখ্যা করবেন? যদি যাই, একটা পেশেন্ট যখন হসপিটালে আসে, এই ট্রাইএইচ সিস্টেমটাকে ঠিক করতে হবে। ফ্রন্ট লাইনে এটা ঠিক করতে হবে একটা সিনিয়র ফিজিশিয়ানের মাধ্যমে, যে পেশেন্টটাকে দেখে অ্যাসেস করবে যে পেশেন্টের সিমটম কি কোভিড রিলেটেড মনে হচ্ছে নাকি পেশেন্টের অন্য কোনো সমস্যা। বেসড অন ওই সিমটমটা আমরা একটা কোশ্চেনিয়ারও দিয়েছি আমাদের বইতে, ডিসিশনটা নিতে হবে যে পেশেন্টটা কি গ্রিন জোনে যাবে না অ্যাম্বার জোনে যাবে নাকি রেড জোনে যাবে। আমি যদি একটু জায়গাগুলো বলি, গ্রিন জোন হচ্ছে যেখানে পেশেন্ট যাদেরকে আপনি পাঠাবেন তাদের কোনো চান্স নাই কোভিড থাকার, অলমোস্ট কোনো চান্স নাই, থাকতে পারে সিমটোমেটিক পেশেন্ট। অ্যাম্বার জোনে যাবে সাসপেক্টেড কোভিড পেশেন্ট এবং যেসব কোভিড পেশেন্ট কোনো অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর হবে না তারা। আর রেড জোনে যাবে আপনার যেসব কোভিড পেশেন্ট অ্যারোসল জেনারেটিং প্রসিডিওর, যেমন কেউ হাই ফ্লো অক্সিজেনে থাকতে পারে, নেবুলাইজেশন হতে পারে, অন্য কিছু হতে পারে, এরকম। সো এরকম 3টা জোন যদি ভাগ করা থাকে, তাহলে আপনি ডাক্তারদের পিপি রিকোয়ারমেন্টও 3টা জায়গায় 3 ভাবে চিন্তা করতে পারবেন এবং পেশেন্টদের স্ট্রিম অফ ফ্লোটাও আপনি ওভাবে ডাইরেক্ট করতে পারবেন। কিন্তু ফ্রন্ট লাইনে যদি প্রবলেমটা হয়, হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টে যদি এই জিনিসটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু জিনিসটা খুব প্রবলেম হবে। দেখা যাবে যে গ্রিন জোনে আপনার রেড জোনের পেশেন্ট ঢুকে যাবে। এবং ইংল্যান্ডে কিন্তু একটা জিনিস করা হচ্ছে, আমেরিকাতেও করা হচ্ছে, যেটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে এই ট্রায়ালসটা করা হচ্ছে, পেশেন্টকে 6 ফিট দূরে থেকে অ্যাসেস করা হচ্ছে। পেশেন্টকে একটা কোশ্চেনিয়ার দেওয়া হচ্ছে যে জ্বর আছে নাকি, কাশি আছে নাকি, মাথা ব্যথা আছে নাকি, কোভিডের কোনো সিমটম আছে নাকি। তারপর একজন ডাক্তার যে পেশেন্টকে এক্সামিন করে, ওয়াইলস আরেকজন ডাক্তার 6 ফিট দূরের থেকে এগুলি ডকুমেন্টেশন করে। তো এটা, এইসব জিনিস কিন্তু খুব কমপ্লেক্স কিছু না, এটা বাংলাদেশে ইজিলি করা সম্ভব এবং একটা এমার্জেন্সি ডিপার্টমেন্টে ডেডিকেটেড জায়গা আছে, ওসব জায়গাতেই আপনার এই জিনিসটা করলে অনেক ভালো হয় আমাদের। ডক্টর জাহিদ ইকরাম এর সাথে কিছু যোগ করবেন কিনা? সরি, আপনি একটু আবার বলবেন প্রশ্নটা। এই যে বিভিন্ন জোনে ভাগ করা হাসপাতালগুলোকে, গ্রিন জোন, অ্যাম্বার এবং রেড জোন, এই আপনাদের যে রেকমেন্ডেশন আছে, এই রেকমেন্ডেশনটার একটু ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম। জি, এটা ইউকেতে সব হাসপাতালে করা হয়েছে। এটা যখন এএনই, এমার্জেন্সি ডিপার্টমেন্টে যখন রোগী আসে, তখন অ্যাসেস করা হয় যে এদের কোভিড হওয়ার সম্ভাবনা কি। এখন সব হাসপাতালে ভর্তি হওয়া পেশেন্টকে কোভিড টেস্ট করা হয়, কিন্তু কোভিডের টেস্ট তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। তাই ক্লিনিক্যাল জাজমেন্টের ভিত্তিতে যদি মনে হয় যে এটা কোভিড হওয়ার চান্স কম, তাহলে গ্রিন জোনে যায়। যদি এরকম হয় যে কোভিড হতে পারে কিন্তু ডেফিনিট না, তাহলে অ্যাম্বার জোনে।
আর যদি হাই সাসপিশন হয় বা যদি এমন কোনো প্রসিডিওর জন্য হয় যেটাতে কোভিড ছড়ানোর রিস্ক বেশি, তাহলে সেটা রেড জোনে চলে যায়। এটা খুব সাকসেসফুল আমার মনে হয় যে এই দেশে ভালো কাজ হয়েছে এবং তাতে আমাদের অনেক উপকার হয়েছে যে আমরা কি ধরনের পিপি ইউজ করব। যদি আমরা পিপি সব পেশেন্টের জন্য ইউজ করি এখন, কিন্তু কি লেভেলের পিপি ইউজ করব সেটা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে। এবং মানসম্পন্ন পিপি সরবরাহ করা এখনো একটি বড় চ্যালেঞ্জ, বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বেই। ডক্টর তাজবিরুল আলম ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি যে আপনার কাছে একটি আমার যে প্রশ্ন, যে আমরা এবার একটু মেডিকেশন কিংবা ভ্যাকসিনের দিকে যাই। আপনারাও এখানে বলছেন যে যারা ক্রিটিক্যালি ইল এবং হসপিটালাইজ তাদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির এসব ব্যবহারেরও রেকমেন্ডেশন আপনারা দিয়েছেন। কিসের ভিত্তিতে দিলেন? যদিও এখনো WHO কিন্তু কোনো ওষুধ রেকমেন্ড করছে না, আপনারা কেন বলছেন আসলে? ধন্যবাদ। আসলে কিন্তু আপনি যদি দেখেন, আমরা কিন্তু এটা রেকমেন্ড করি নাই, হাইড্রোক্সিক্লোরোকুইন রেকমেন্ড করি নাই। রেমডেসিভির আপনার হচ্ছে রেকমেন্ড আমরা বলছি, আমরা যখন গাইডলাইনটা লিখি তখন বলা হয়েছে যে এটা কেবল একটা স্টাডি আসছে যেখানে দেখা গেছে যে রিকভারি রেটটা ফাস্ট হয় কিন্তু কোনো মোর্টালিটি বেনিফিট নাই। তার আমাদের পাবলিকেশন পেপারটা, বইটা বাইর হওয়ার 2-3 দিন পর চলে আসলো যে এটা হচ্ছে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের আন্ডারে FDA অ্যাপ্রুভ করলো, যদিও উই ডোন্ট হ্যাভ এনি গুড ডেটা, কিন্তু বলা হচ্ছে এটা ইউজ করা যেতে পারে এখন। কিন্তু হাইড্রোক্সিক্লোরোকুইন বলেন, অ্যান্টি HIV মেডিকেশন বলেন, আইভারমেকটিন বলেন, এগুলি একটা মেডিকেশন আমরা কিন্তু সাজেস্ট করি না ইন আওয়ার গাইডলাইন। আমরা বলেছি যে মোস্টলি এটা সাপোর্টিভ থেরাপি, যেমন অক্সিজেন, যেমন হচ্ছে আইভি ফ্লুইড যাতে একটু ডিহাইড্রেশন থাকে, প্যারাসিটামল ফর দ্য জ্বর বা ব্যথার জন্য, এবং হচ্ছে আপনার কোন স্পেসিফিক থেরাপি আমরা বলছি না। তবে এখানে 2-3টা ওষুধ কাজ করে, যদিও স্পেসিফিক না, কিন্তু এটা কাজ করে, প্রদাহ কমায়, লাংসের প্রদাহ কমায়। যেমন টসিলিজুমাব বলে একটা মেডিকেশন আছে, সেটা আমরা বলেছি খুব জোর করে। স্টেরয়েডের কথা বলেছি আমরা, এটা প্রদাহ কমায়। 3 নম্বর হচ্ছে কনভালেসেন্ট প্লাজমার কথা বলেছি আমরা, যেটা নিউ, স্টিল লট অফ ট্রায়ালস গোয়িং অন, কিন্তু বলা হচ্ছে যে ছোট ট্রায়ালগুলি বলছে যে এটা কাজ করে কনভালেসেন্ট প্লাজমা। এই 3টা বলছে কাজ করে। রেমডেসিভির কেবল অ্যাপ্রুভড হলো, আর হাইড্রোক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন, আর হচ্ছে আপনার অ্যাজিথ্রোমাইসিন, এগুলি আর অ্যান্টি HIV মেডিকেশন আমরা বলেছি এটা কাজ করে না সো ফার, দ্য বেসড অন দ্য ডেটা। ওকে, ধন্যবাদ আপনাকে। মেডিকেশন নিয়ে অধ্যাপক লিয়াকত আলী, আপনি কিছু যোগ করবেন কিনা? না, এই গাইডলাইনে অত্যন্ত আপ টু ডেট তথ্য রয়েছে। এমনকি এই যে রেমডেসিভিরের যে লেট ইনফরমেশনটা ওইটা এক্সপ্লিসিটলি বলেছি যে কোনো এভিডেন্স, যে এটি কেবল সম্প্রতি ইউএ অর্থাৎ ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হয়েছে। সুতরাং তারা অত্যন্ত যত্নের সঙ্গে বলেছেন যে সাপোর্টিভ থেরাপির বাইরে এই যে কোন থেরাপিগুলো প্রযোজ্য নয়, যেমন হাইড্রক্সিক্লোরোকুইন লিখে দিয়েছেন যেগুলো, বা এজিথ্রোমাইসিন, আর রেমডেসিভির বলি, প্লাজমা থেরাপি বলি, এগুলো স্টাডি ফেজে আছে। বাংলাদেশেও যদি এগুলো করতে হয় তাহলে অত্যন্ত কন্ট্রোল অবস্থায়, অত্যন্ত ক্লিনিক্যাল ডিসিশনের উপরে এবং পারতপক্ষে ট্রায়ালের অধীনে এই কাজগুলোকে করতে হবে। এই কথাগুলো কিন্তু পরিষ্কার রয়েছে। আমাদের অসুবিধা হলো যে অনেক সময় হয়তো দেখুন রেমডেসিভির, এই রেমডেসিভির নিয়ে 6টা কোম্পানি ইতিমধ্যে প্রোডাকশনের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এখানে ওই যে বাংলাদেশে কথা বলে না যে ধরে আনতে বললে বেঁধে আনে, তো এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটছে। যে প্রোডাকশনটা আপনি কিভাবে দেখছেন? না, আমি মনে করি যে এখন পর্যন্ত সেই ড্রাগটার ইফেক্টিভনেসটা নিয়ে এখনো পর্যন্ত পুরোপুরি কথা হয়নি, মানে সিদ্ধান্ত হয়নি। তার আগে যখন এগুলো ইনভেস্ট করে ফেলে তখন কোম্পানির, আপনারা জানেন যে বিজ্ঞানের ক্ষেত্রে এই যে রাজনীতি এবং অর্থনীতির প্রেশারটা, সেটা ইউএসএ তো রয়েছে, নানান জায়গায় রয়েছে। নাহলে FDA কি করে ইউএ দিয়েছিল হাইড্রক্সিক্লোরোকুইনকে? এটা রাজনৈতিক একটা চাপ ছিল। তো আমাদেরও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যায় অনেক সময় অর্থনীতিতে, অর্থনৈতিক চাপটা, কারণ ইনভেস্ট করে ফেলে। তো রেমডেসিভিরের এখনও কিন্তু প্রমাণিত হয়নি, কোনো অ্যান্টিভাইরাল সেভাবে প্রমাণিত হয়নি। সুতরাং এইসব বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হয়। এবং প্লাজমা থেরাপি অত্যন্ত, তার মধ্যে এটি বরং আরও পোটেনশিয়াল, এবং তার চাইতে আরও পোটেনশিয়াল যদি এই কোম্পানিগুলো অনুসরণ করতো বিজ্ঞানের ডেভেলপমেন্ট, যে অ্যান্টিবডি, বিশেষ করে যদিও মনোক্লোনাল অ্যান্টিবডি এই পর্যন্ত ক্যান্সার এবং অটোইমিউন ডিজিজেই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু ইবোলার থেকে সাকসেস স্টোরি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডির যে ডেভেলপমেন্ট অত্যন্ত দ্রুত এগোচ্ছে, এবং সেই সঙ্গে পলিক্লোনাল অ্যান্টিবডি নিয়েও মানে কাজ চলছে, তার চাইতেও বেশি সম্ভাবনাময় এগুলো। এইদিকে কিন্তু নজর নেই তাদের, নজর হচ্ছে রেমডেসিভির কিংবা এই যে পলিটিক্যাল প্রেশারে অ্যাভিগ্যান। এই যে এখন আসলে আমি দুঃখজনকভাবে দেখছি যে আমরা এই সাম্প্রতিককালে
রাজনীতির যে ইনফ্লুয়েন্স, যেমন হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যাপারে ট্রাম্প শুধু নয়, মোদির ইন্টারেস্ট, এই যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এক গাদা, তারপরে ওইদিকে অ্যাভিগানের ব্যাপারে অ্যাবে মানে জাপানিজ প্রধানমন্ত্রীর যে ইন্টারফারেন্স, এই যে ফ্রান্সের প্রেসিডেন্টের Politically pressure এবং শুধু কাজ তা না, করছে। মাদাগাস্কারের টনিক অর্ডার করেছে, প্লেন পাঠিয়ে দিয়েছে তানজানিয়া থেকে, হ্যাঁ, অন্য আফ্রিকান কান্ট্রি থেকে টনিক। প্রচুর নিয়ে আসছে টনিকের জন্য। এই কালকে দেখলাম যে চায়নার আনভেরিফাইড আনপ্রুভড সব ট্র্যাডিশনাল মেডিসিন ইটালি থেকে অর্ডার হয়ে গেছে। তো আসলে কথা হলো যে এইখানে অনেক রকম খেলা চলছে। আমরা যদি সাবধান না থাকি, এই গাইডলাইনে খুব স্পষ্টভাবেই কিন্তু সেগুলো রয়েছে, এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে রেফারেন্স রয়েছে। আমাদেরকে যারা বিশেষ করে গ্রামে গঞ্জে এবং সব জায়গাতে আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা যদি এই ধরনের একটা গাইডলাইন এবং তার রেফারেন্সের সঙ্গে আপডেট থাকি, এবং যারা তৈরি করেছেন আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এত পাঠ করেছেন এই বিষয়গুলোতে, প্রত্যেকটা অথর, এবং সেই জায়গাগুলো থেকে তারা যখন সরবরাহ করবেন আমরাও লিটারেচার পাবো। আমরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করি, তাহলে আমরা এই দেশটাকে বিজ্ঞান এবং তথ্যের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাব, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন। ডক্টর লিয়াকত আলী, আমরা একটি বিরতির সময় হয়েছে। ডক্টর লিয়াকত আলী এবং আমাদের সাথে অন্য যারা অতিথিরা দেশের বাইরে থেকে সংযুক্ত আছেন, সবাই আমাদের সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে এসে এই আলোচনাকে আমরা আরো এগিয়ে নেব। শুরুতে শাকিল ভাইয়ের কাছে যাব। দর্শক, বিরতি থেকে ফিরে এসে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষা প্রতিদিন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি একটি গাইডলাইন নিয়ে, যেটি আমাদের বিদেশ থেকে যারা আছেন বাংলাদেশিরা তারা প্রণয়ন করেছেন, তারা বাংলাদেশকে সহায়তা করতে এই গাইডলাইনটি দিয়েছেন। ডক্টর শাকিল ফরিদ, আপনার কাছে আলোচনায় যেতে চাই, আসলে আপনাদের শুরু করতে চাই। আপনি যে গাইডলাইনটি দিয়েছেন, আপনারা এখানটায় বলছেন যে বাংলাদেশেও বলা হয়েছে যে যারা কিডনি রোগে ভুগছেন কিংবা যারা হৃদরোগে ভুগছেন তাদেরকে আলাদাভাবে টেক কেয়ার করার কথা আপনারা বলছেন। এটি আসলে একটু ব্যাখ্যা করবেন কিনা? এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমি হার্ট ডিজিজের কথাই বলি, আমি যেহেতু হার্ট সার্জন, এখানে আপনার আগে ডিসাইড করতে হবে কোন পেশেন্ট গুলোকে বাসা থেকে ট্রিট করা সম্ভব, মানে বাসায় রেখে, আর কোন পেশেন্টদেরকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো আমরা কিন্তু পুরো ইউকে তে আউট পেশেন্ট বন্ধ করে দিয়েছি এখন। এই যে পিক পিরিয়ডটা 6 to 8 উইকস, এরকম টাইমে কোনো পেশেন্টকে আমরা আউট পেশেন্টের মুখোমুখি দেখি না, আমরা টেলিফোনে ম্যানেজ করি অনেককেই। এখন যাদের হসপিটাল অ্যাডমিশন দরকার, অনলি তাদেরকেই, মানে খুবই দরকার যাদের, তাদেরকে অ্যাডমিট করি। এখন হসপিটালে একটা হার্ট ডিজিজ পেশেন্ট কি জন্য ভর্তি হতে পারে? ধরেন হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হতে পারে। যদি হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়, আমরা আগে এটা ডিসাইড করি এটা কি মেজর হার্ট অ্যাটাক না মাইনর হার্ট অ্যাটাক হসপিটালে আসার পরে। যদি মাইনর হার্ট অ্যাটাক হয়, তাহলে আমরা চেষ্টা করি 24 ঘন্টা পেশেন্টকে রাখতে, মানে যত মিনিমাম টাইম হসপিটালে রাখা যায়। কারণ একটা জিনিস মনে রাখবেন, হসপিটালগুলো কিন্তু একটা সোর্স অফ কোভিড, এখানে অনেক কোভিড পেশেন্ট থাকে। তো এই পেশেন্টগুলো যদি 24 ঘন্টার মধ্যে স্টেবিলাইজড হয়, আমরা তখন তাদেরকে বাসায় পাঠিয়ে দিই। আর যেসব পেশেন্টদের ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়, অনলি তাদেরকেই আমরা ভর্তি করে স্পেসিফিক ট্রিটমেন্ট করি, যেমন অ্যানজিওপ্লাস্টি অথবা এরকম কিছু। নাও কিডনি ডিজিজেও ব্যাপারটা সেম, কিন্তু কোভিডের একটা প্রবলেম হচ্ছে অনেক পেশেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে, জ্বর থাকে, ডিহাইড্রেটেড থাকে, ওরা হসপিটালে ভর্তি হয়, কিডনি ফেইলার ডেভেলপ করে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আমি তাজবীর ভাই পরে হয়তো বলতে পারবেন ভালো করে, যে আইসিইউতে পেশেন্ট ভর্তি হওয়ার আগে কিডনি ফেইলার নিয়ে তার আগের যেই ম্যানেজমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কেননা আপনি বেশি ফ্লুইডও পেশেন্টকে যেমন দিতে পারবেন না, লাংসের জন্য যেটা খারাপ, আবার কম ফ্লুইডও দিতে পারবেন না, যেটা কিডনির জন্য খারাপ। এই ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা কথা, যেটা আগের আনসারের প্রসঙ্গেও আসে, সেটা হচ্ছে বইয়ের 15 নম্বর পেজে একটা খুব সুন্দর পিরামিড তাজবীর ভাইয়ের দেওয়া। ওখানে আপনি খুব ক্লিয়ারলি দেখবেন যে 80% পেশেন্ট কিন্তু বাসায় ঠিক হয়ে যাবে, 15 থেকে 20% পেশেন্ট হাসপাতালে আসবে মডারেট ডিজিজ নিয়ে। এদের অনেকের কিন্তু স্পেসিফিক প্রবলেম ডেভেলপ করতে পারে, যেমন কিডনি প্রবলেম ডেভেলপ করতে পারে, হার্টের প্রবলেম ডেভেলপ করতে পারে, অনেকের প্রি এক্সিস্টিং মাইনর হার্ট প্রবলেম থাকতে পারে, যেটা সিভিয়ার আকার হতে পারে এই কোভিডের জন্য। অনলি 5% পেশেন্ট কিন্তু খুব সিভিয়ার ডিজিজ নিয়ে আইসিইউতে ভর্তি হয়। তো আমরা যদি এই 90-95% পেশেন্টকে ঠিক মতো ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে যে ভেন্টিলেটরের ল্যাক এবং অন্যান্য প্রবলেম আছে, এগুলি আমরা কম ফেস করব। সো এটা খুব ইম্পর্টেন্ট। তাই ডক্টর তাজবীরের কাছে যেতে চাই। ডক্টর তাজবীর, আপনি এর সাথে কিছু অ্যাড করবেন কিনা সংক্ষেপে? আমি অ্যাকচুয়ালি একটা পরিশেষে একটা অনুরোধ করতে চাই বা রিকোয়েস্ট করতে চাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে। আমি জানি উনি দেশ সম্বন্ধে অনেক ভাবেন, উনি দিনরাত কাজ করেন, এবং উনি ওনার সাথে আমার দেখাও হয়েছিল যখন আমি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলাম।
তো আমাদের আজকে অনেক পাওয়া, অনেক অনেক পেয়েছি আমরা, আমাদের অর্জন অনেক, যেমন জিডিপি আজকে ওভার 8, আজকে আমাদের গার্মেন্টসে আমরা হচ্ছে সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না, আজকে আমাদের হচ্ছে লিটারেসি রেট ক্লোজ টু 70%, আজকে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে ওভার 70 ইয়ার্স। তো আমাদের পাওয়া অনেক, কিন্তু আমাদের এই কোভিড-19 দেখিয়ে দিল যে আমাদের হেলথ সেক্টরটা অনেক পিছিয়ে আছে, যেটা আমরা আসলে নেগলেক্ট করেছি। এখন আমাদের সময় এসেছে এটাকে ইমপ্রুভ করা। আমি জানি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এটাকে যদি নিজে হাতে নেন, আমি জানি she has lot of things on her plates, and I want her to take this sector, এবং সেটাকে যেন আমি জানি উনি নিলে এটাকে অন্য মাত্রায় উনি নিতে পারবে। আজকে আমাদের পিঠ থেকে গেছে দেওয়ালে, আমাদের এখান থেকে উত্তরণ আসতে হবে। আজকে ইকোনমিক গ্রোথ যদি হয়, হেলথ সেক্টর যদি গ্রো না করে, তাহলে কিন্তু ডিজাস্টার। আবার আমাদের এই বোথ হেলথ সেক্টর এবং ইকোনমিক সেক্টরকে বোথ গ্রো করতে হবে একসাথে। ডক্টর তাসবির, একটু জাহেদ ইকরামের কাছ থেকেও জেনে আসতে চাই, আপনি কিছু অ্যাড করবেন কিনা? অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে। জি, আমার মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমরা প্রতিটা হাসপাতালে আমরা কোভিড-19 এর চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের ভেন্টিলেটর ক্যাপাসিটি কম, তাই বলে যে আমরা চিকিৎসা করতে পারবো না তা না। আমরা ফ্লুইড ব্যালেন্স, অক্সিজেন, নন ইনভেসিভ ভেন্টিলেশন দরকার পড়লে এগুলো আমরা সবই করতে পারবো, এবং বেশিরভাগ পেশেন্টকে বাসায় ম্যানেজ করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যখন ডিটেরিয়েট করবে তখন তাদের হাসপাতালে আসতে হবে। আমাদের মেডিকেল পার্সোনালের প্রোটেকশনও দরকার, পিপিইটা আমাদের ঠিক থাকতে হবে। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের দেশে যে শিফট প্যাটার্নে যেভাবে ডাক্তার কাজ করছে, এই কালচারটা চেঞ্জ না করলে আমাদের হেলথ সেক্টর উইল নট বি এবল টু ডিল উইথ দিস ক্রাইসিস। তো এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। ধন্যবাদ আপনাকে অধ্যাপক লিয়াকত আলী। আপনি সবশেষ কিছু যোগ আমি করে শেষ করতে চান? ডক্টর তাসবিরুল ইসলাম এর সঙ্গে সুর মিলিয়ে বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং যে পলিসি মেকারদের, নীতি নির্ধারকদের উচ্চতম পর্যায়গুলোকে, যে আমাদের যেন সবকিছুর মধ্যে স্বাস্থ্য, হেলথ ইন এভরি পলিসি শব্দটা আমরা বলি, কারণ স্বাস্থ্য, হেলথ ইজ নট অনলি এ মেডিকেল ইস্যু, এটা আমাদের বুঝতে হবে যে হেলথ ইজ অলসো এ ডেভেলপমেন্ট ইস্যু, ইজ এ সোশিও ইকোনমিক ইস্যু। আমরা জানি যে অনেক সময় জনমতের চাপ থাকে, অন্যান্য প্রেশার থাকে, হয়তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যেমন আমাদের যে লকডাউন শিথিলকরণে আমরা দেখছি যে অনেক কিছুই কিন্তু স্বাস্থ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। কিন্তু এক্ষেত্রেও মনে রাখতে হবে যে বিজ্ঞান এবং প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানকে যদি সাথে নিয়ে আমরা পলিসি না করি, তাহলে কিন্তু অনেক সময় আমরা মার খেয়ে যাই, এবং সেক্ষেত্রে জনমত কিন্তু সবসময় সহায়ক নয়। আমরা কিন্তু যদি ইতিহাসে দেখি যে সক্রেটিসের মৃত্যু কিন্তু গণ আদালতেই হয়েছিল, জনগণের আদালতেই। হ্যাঁ, সুতরাং সবসময় কিন্তু জ্ঞান বিজ্ঞানের অনেক সময় মৃত্যু ঘটে, এবং তার দ্বারা সুদূর প্রসারী পলিসিও কিন্তু মার খেয়ে যাবে। তাই আমাদের যেটা অনুরোধ থাকবে যে বিজ্ঞানের যে নিত্য নতুন অগ্রগতি স্বাস্থ্য বিজ্ঞানের, এবং তার সাথে আমাদের পলিসিকে সঙ্গতিপূর্ণ করে আমরা যদি এগোতে পারি, বিশেষ করে এই যে হাসপাতালের ব্যাপারে যেগুলো পলিসিগুলো তৈরি হলো, সেই পলিসিগুলোকে আমরা যদি, এবং এই সামনে বাজেট রয়েছে, স্বাস্থ্যের বাজেট, এবং স্বাস্থ্যের শুধু বাজেট না, স্বাস্থ্যের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যের পলিসি, সেই বিষয়গুলোকে যদি আমরা সত্যিবদ্ধ সমন্বিত করতে পারি, এবং আমরা যদি সবাই সম্মিলিত হয়ে কাজ করি, আমরা এগিয়ে যাবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডক্টর শাকিল ফরিদ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই যে আপনারা এই যে রেকমেন্ডেশনটি দিয়েছেন, যে গাইডলাইনটি দিয়েছেন, এটি অনুসৃত হওয়ার ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি বাংলাদেশ থেকে, এবং আমরা কিন্তু আপনাদেরকে বিগিনিং এই যেটা বলেছি যে বাংলাদেশের ক্লিনিশিয়ানদের সাথে কিন্তু আমরা রেগুলার যোগাযোগ করছি এসব নিয়ে, এবং যেই মেসেজটা আমরা দিতে চেয়েছি, যেটা জাহিদ ইকরাম ভাই এবং তাসবির ভাইও বলেছেন, যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ম্যাক্সিমাম মেজরিটি পেশেন্টকেই কিন্তু আমরা খুব সিম্পল ওয়েতে খালি অক্সিজেন দিয়ে, সাপোর্টিভ থেরাপি দিয়ে ম্যানেজ করতে পারবো। ওই 5% পেশেন্ট, খুব ডিফিকাল্ট পেশেন্ট যারা আইসিইউতে যাবে, এরা বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক আর আমেরিকাতে থাকুক, তাদের মর্টালিটি খুবই হাই। ওদের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা, অক্সিজেন সাপ্লাই সব জায়গায় দেওয়া, হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে প্রোটেক্ট করা, তাহলে আমরা এই সিচুয়েশনটা ট্যাকল করতে পারবো। ডক্টর শাকিল, ডক্টর জাহিদ এবং ডক্টর তাসবিরুল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ দেশের বাইরে থেকে সংযুক্ত হওয়ার কারণে, এবং স্টুডিওতে অধ্যাপক লিয়াকত আলী আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা যে গাইডলাইন নিয়ে কথা বললাম, আমরা আশা করছি যে এই গাইডলাইনটি নীতি নির্ধারকদের চোখে পড়বে এবং তারা এই গাইডলাইনটির আলোকে ব্যবস্থা নেবেন। সে পর্যন্ত সবাই ঘরে থাকুন এবং সুস্থ থাকুন।